দূর চাই, হবেও না। আমার কলমে কি আর শরতের ফুল ফুটবে? ওই কাজ এই কলমের না। সবার দ্বারা সব কাজ হয় না। শরৎবাবু, বৈশাখের এই ক্ষণে তোমার কথা এত কেন মনে পড়ছে বলো তো? তোমার কলম তো অনেক শক্তিশালী। তোমার কলমের এক আছড়েই তুমি আমার মতো সাধারণ একজনকে সৃষ্টি করতে পারো, আর এক আছড়েই আমার সব স্বপ্নগুলোকে তোমার কথার ডানায় পাখা মেলে উড়িয়ে দিতে পারো। আবার এক আছড়েই আমাকে করে দিতে পারো জীবন যুদ্ধে জয়ী। আমি কিনু গোয়ালা লেনের নিতান্তই সাধারণ একটি মেয়ে। রবি ঠাকুর হয়তো আমাকে ডাকতেন অন্তঃপুরের মেয়ে, যদিও ঘোমটা মাথায় বন্দিনী আমি নই। ভালোবাসার ঘর বাঁধি মনে মনে, তবে ভীরুতায় প্রকাশহীন। ও, আমার নাম জানতে চাচ্ছ? আমার নাম মালতী দেবী। মালতী দেবী। কি শুনলে তো আমার নাম? তবে দেবী, মনুষ্য জন্মই তো এখনো পুরনো হলো না, তাহলে দেবী হলাম কেমন করে? জানো শরৎবাবু, আজ আজ নরেশের চিঠি এসছে। লিজির সঙ্গে সমুদ্র স্নানে গিয়েছিলাম। এখানকার জল দীঘার সমুদ্রের জলের মতো উষ্ণ নয়, দারুণ গ্রীষ্ম শীত। উত্তাপটা এখানে ছড়ায় লিজা স্বয়ং। ও যেন রবি ঠাকুরের উর্বশী। মনে পড়ে সেই যেখানে উর্বশী উঠেছে সমুদ্র থেকে, কুদ শুভ্র নগ্ন ক্লান্তি সুরেন্দ্র বন্দিতা তুমি অনিন্দিতা পরনে মালতী। আহা, এই জন্যই তো রবীন্দ্রনাথ আমাদের গুরু। এই বিলেতে এসে লিজার সঙ্গ পেয়ে আমি বুঝি ছুঁয়ে দেখতে না পারলেও চোখে স্পষ্ট দেখছি তোমার চিঠির প্রতিটি কালো অক্ষরে আমি কি পরাজিত হতে চলেছি, সাধারণ একটা প্রেমের গল্পের চরিত্রের মতো। From the morning, the skies were lowering. By 9 a thin rain had started to fall. Hassan thought, this ominous on this day. He was to remember his feeling some months later. দাদা ভাই, এবার আসল পড়া পড়ো। রাগ তো এসব, কি সব উটকো ঝামেলা, পড়ার পাহাড় জমে আছে। এখন এসব দেখার সময় নেই মোটে। এক নজর দেখলে পড়া ফুরিয়ে যাবে না, এমন ন্যাকামো ঢের দেখেছি।
একবার সানাই বাজলে সময়ের সব সুন্দরীর গিটে চলে যাবে। তুই গেলি, এই তুই গেলে এখান থেকে। Hassan, Kamal, Belal, and Masood had come this morning to they are going to visit the presentation of তুমি বাবা মার একমাত্র সন্তান। জানি মা নেই, বাবাই তোমার সব। সেই স্থানটি পূর্ণ করতে পারবো কিনা জানি না, তবে আমার পুরোটাই তোমার। তোমার বাবা তোমাকে আমার কাছে একা রেখে গেলেন। তুমি কিন্তু একা নও। না, আমি একা নই। আমি তো কখনো নিজেকে একা ভাবিনি। সহায় সবসময় কেউ না কেউ আছে। বেশ বলেছ তো, তোমার মতো প্রত্যেক মেয়ে দেখিনি। তাই? তা কটা মেয়ে দেখেছো তুমি? না, সে অর্থে বলিনি। পড়ার ফাঁকে বইটার উপর দিদি রেখে যাওয়া ছবিটা, ওটাই প্রথম। সম্ভবত ওটাই শেষ দেখা কোনো মেয়ের ছবি। বাহ, বেশ মন জুগিয়ে কথা বলতে পারো তো তুমি। কিন্তু সম্ভবত বললে কেন? ওরে বাবা, ওটা তো কথার কথা না। তুমি শিশির নও। তোমার ছবিটা দেখে নাম দিয়েছিলাম শিশির। না, তুমি শিশির না, ছবিটা দেখে তো নাম দিয়েছিলাম শিশির। ও নামে আর তোমাকে ডাকবো না। তোমার বাবার দেওয়ার নামটাই তোমার সঙ্গে মানায়, হৈমন্তী। জি মা। বারাসাত থেকে আত্মীয়রা আসছে, উপলক্ষ তোমাকে দেখা। আর রাস তো সামনেই, তুমি একটু আয়োজন করো মা। জি মা, আসছি। আচ্ছা শুনছো,
আম, এই রাস কি গো? তোমরা তো খোট্টার দেশে মানুষ হয়েছো, বাঙালি আচার বিচার জানবে না। বাহ, বেশ তো মিষ্টি মুখখানা। খুব সুন্দর। আচ্ছা মা, আমি তাহলে একটু উঠি, জল খাবারের ব্যবস্থা করি। আচ্ছা মা, যাও। বাহ, বেশ তো মিষ্টি মুখখানা। বলো, ভেবেছিলাম অপুর বউকে নতুন বইয়ের সাথে দেখবো। ও মা, তোমাদের কাছে আবার নতুন বউ কি? ও তো ঘরের বউ এখন। হ্যাঁ, আর তা তো বেশ বুঝতে পারছি বয়স দেখে। সে তো আমার বয়সকেও হার মানাবে গো। হার না মানালে অপু কি আর খুঁটার দেশ থেকে বিয়ে করে আনে? ও মা, সে কি কথা? বৌমার বয়স সবে 11 বই নয়, ওই আসছে ফাল্গুনে 12 পা দিবে। খোট্টা দেশে চাল রুটি খেয়ে মানুষ, তাই আমার বাড়ন্ত হয়ে উঠেছে। বাছা, চোখে তো আর কম দেখি না। নিশ্চয়ই কনেপক্ষ তোমাদের কাছে মেয়ের বয়স লুকিয়েছে। আমরা তো কুষ্টি দেখেই আনলুম। কুষ্ঠিতে কি ফাঁকি চলে না? নাথবউ, বলো তো তোমার বয়স কত? বয়স আমার বয়স 17। না না মা, তুমি জানো না, তোমার বয়স 11। না না, আমি জানি মা, আমার বয়স 17। তুমি জানো তোমার বয়স 17, কিন্তু তোমার বাবা যে বলেন তোমার বয়স 11। বাবা বলেছেন? কখনো না। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? তুই এটা বলতে চাস? না, কিন্তু বাবা তো অমন কথা বলতেই পারেন না। তাহলে আমি মিথ্যে কথাটা বললাম? আমার বাবা কখনই মিথ্যা কথা বলেন না মা। তোমার তো আবার খুব বই পড়ার অভ্যেস। তোমার জন্য বইগুলো নিয়ে এলুম। খুবই আলোড়ন সৃষ্টি করেছে। বিতর্ক। আমার উপরে রাগ করো না। আমি তো সত্যে কখনো বাধা দিব না, কারণ আমি যে তোমার সত্যের বাঁধনে বাঁধা।
আপনার বৌমার শরীর ভালো না, তাকে কি একবার বাবার বাড়ি যেতে দেয়া যায় না? বৌমা, বৌমা, জি বাবা। তোমার অসুখটা কিসের? বাবা, আমার তো কোনো অসুখ নেই বাবা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। হ্যাঁ, হৈমু তো আর পত্র লেখে না, তুমিও আর খবর দাও না। বনমালী বাবুর পত্রে জানলুম হৈমু অসুস্থ। না, তেমন আর কি। আসুন, বাবাকে খবর দিচ্ছি। হ্যাঁ, খবর দাও। হৈমু কোথায়? আমার মা কোথায়? আসুন বাবা। বাবা, তুমি খবর না দিয়ে? খবর পেয়ে মা, বনমালীর চিঠিতে জানলুম তোর শরীর ভালো নেই, দেখছিও তাই। বুড়ি, আমার সঙ্গে যাবি মা? যাব। ঠিক আছে, ঠিক আছে, তোর শ্বশুরকে বলছি। মেয়েদের শরীর একটু উঠানামা করবে, সামনে পুজো, এ সময় যাওয়া কি ঠিক হবে? তাছাড়া অপুরও পরীক্ষা, বৌমাকে তো সর্বক্ষণ প্রয়োজন। একটু গৃহকর্মে মন দিলে ভালো মন্দ খেলে এমনিতেই ঠিক হয়ে যাবে। ভালো ডাক্তার দেখাই। ডাক্তার ভালো আর মন্দ, পয়সা দিলে সব রোগেরই সার্টিফিকেট মেলে। কি বললেন? মেয়ের অসুস্থতার জন্য মিথ্যে সার্টিফিকেট জোগাড় করতে হবে? বাবার কাছে যাবে, হাওয়া বদল হবে,
এটাই তো স্বাভাবিক। সার্টিফিকেট দেখিয়ে মেয়েকে বাপের বাড়িতে যেতে হবে, কি বলছেন আপনি? ওরকম সত্য ভাষণ অনেক শুনেছি। হৈমাকে আমি নিয়ে যাবো বাবা, ওর বায়ু পরিবর্তনের দরকার। কি বললি তুই? আমার সন্তান হয়ে আমার মুখের উপর কথা, আমার সিদ্ধান্তের উপর তোর অভিমত। যেতে পারিস, তবে এই বাড়ির দরজা তোর জন্য চিরদিনের মতো বন্ধ। বাবা শোনো, আর কখনো যদি আমাকে দেখবার জন্য এমন চট করে চলে আসো, আমি কিন্তু ঘরে কপাট দেব। তবু আমি শীত কেটে ঢুকব, তোকে নিয়ে যাব। মমত্বহীন নির্বোধের হুঙ্কার খালি কলসের মতো ফাঁপা। আমি পরোয়া করি না। তার বোধহয় প্রয়োজন হবে না বাবা, কোনো শীত কাটা লাগবে না। আমি নিজেই সব বাঁধন খুলে বের হতে পারবো। মা, কুমু, আমার চোখ থাকতেও অন্ধের মতো যা করেছি তা তো আর ফিরে দিতে পারবো না, কিন্তু আমার যতদূর সাধ্য তোমার চোখের অভাব মোচন করে তোমার সঙ্গে থাকবো। এ কোনো কাজের কথা নয়। আমার জন্য কি তুমি তোমার ঘর কন্যাকে একটা অন্ধের হাসপাতাল করে রাখবে? না, এ আমি হতে দেব না। আমার অন্ধ চোখে আমি তা দেখতে চাই না। তোমাকে আরেকটা বিয়ে করতেই হবে। আমি অহংকারী, মূঢ়, কিন্তু তাই বলে আমি পাষণ্ড নই। নিজের হাতে তোমাকে অন্ধ করেছি, আর তার দোষে তোমাকে পরিত্যাগ করে যদি অন্য স্ত্রী গ্রহণ করি, তবে ভগবানের শপথ করে বলছি আমি যেন পিতৃ হত্যার পাতকী হই। না, এমন এমন ভয়ঙ্কর শপথ কেন করছো তুমি? আমি তো কথাটা নিজের স্বার্থেই বলেছিলাম। তোমার যে কাজগুলো আমি করতে পারি না, তাকে দিয়ে আমি সেই কাজগুলি করাতাম। কাজ তো দাসী করে, কাজের সুবিধার জন্য দাসীকে বিয়ে করব? দাসীকে এ দেবীর সঙ্গে একাসনে বসাতে পারি?
চলো। বৌমা, বৌমা, জি মা। শোনো মা, যে ভাসুরজির কথা বলেছিল এই হলে হেমাঙ্গিনী হেমো, যে এটা তোমার খুশি সেই নামেই দেখো। আর হেমো ও হলো তোর বড় দিদি। আরে দাঁড়িয়ে আছিস কেন? প্রণাম কর, প্রণাম কর। আই না 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 না, বুঝছো? তোমরা কথা বলো, আমি অবিনাশের সাথে কথা বলে আসি। জি মা। ও কি করছো দিদি? তোমাকে দেখছি ভাই, তোমাকে দেখছি। দেখছো? কি দেখছো? আমি কি তোমার বাগানের সিম না বেগুন যে হাত বুলিয়ে দেখছো কত বড় হয়েছি? কেন, তুমি জানো না আমি যে অন্ধ? অন্ধ? পিসিমা তোমাকে বলেনি? ও তাই বুঝি কাকিকে এখানে আনা হয়েছে? আমি যে ডাকিনি অতটুকু বলতে পারি। উনি হয়তো আপনি আপনি এসছেন। আপনি আপনি এসেছেন? কাকি তাহলে শীঘ্র নড়ছেন না। কিন্তু বাবা আমাকে এখানে কেন পাঠালেন? মর্ম বুঝতে পারছি না, বুঝতে চাইছি না। বাহ বাহ বাহ, তোর কথা অবিনাশের কাছে বলে এলুম, তুই এসেছিস। আমি কি কারো মাথা খেয়েছি নাকি? নাকি খাবো? তা আমরা কবে ফিরবো? সে কি রে, সবই মাত্র পা রাখলি, যাবি মানে? যাবো মানে যাবো। আমি কি আর এবারে আপন কেউ নাকি তোমার মতো? আপন হতে কতক্ষণ? তোমরা কথা বলো, আমি পূজাটা সেরে নিই। চলো, এখন থেকে তুমি আমার চোখ। তোমার চোখের আলোয় আমি আমার জগৎটা দেখব। বুঝলাম, তুমি অবিনাশের স্ত্রী নও, দাসীরদ, সেকেলে, পুরুষের তৈরি পুণ্যের বোঝা বহনকারী, চতুষ্পদ। না দিদি, তুমি অন্ধ হয়েছ, কিন্তু নিজের পরাজয় মেনে নিতে পারো না। কারণ আমাদের এই পরাজয় মেনে নেওয়াটাই আমাদের কাল, আমাদের হার মানা। জানি নে, আমার দাদাও সেই কথাই বলেন। দাদা? হ্যাঁ, আমার একমাত্র দাদা বিয়ে থা করেনি এখনো। মনের মানুষ খুঁজে পাচ্ছেন না তো, তাই। উনি তো আমার চিকিৎসা করাতে চেয়েছিলেন বিশেষজ্ঞ দিয়ে, আমি করাইনি। পাছে আমার স্বামী অপমানিত হন। কিন্তু দিদি, তোমার দাদাকে জানিনি, কিন্তু তুমি কেবল তোমাকে নয়, সমস্ত নারী জাতিকে অপমান করেছ। তাদের চোখ থেকে সত্যের আলো কেড়ে নিয়েছ, অন্ধ করেছ।
আমার সকল নিয়ে বসে আছে সর্বনাশে প্রশংসা করেছিলি। আমি নরেন, সত্যের পূজারী। মিথ্যে বলেছিলাম সুবোধ বালক। কালো হরিণ চোখ। রবি ঠাকুর সর্বনাশ করিয়াছে, তোতা পাখি বানিয়েছেন এই প্রজন্মকে, সুযোগ পেলেই ঠুকে দেয়। তুই চৌকস ছেলে, কথার কাজে দুটোতেই পটু। তুই আবার তোতা পাখি হতে যাস না। চৌকস আর হতে পারলাম কই বল, তোর মতো তো আর গাইতে পারি না। এই গানে কি আর পেট ভরে? আমি চললাম। মালতী গাইতে জানে আর তুই জানিস কথা। কথার গানের মাঝখানে অসুর হয়ে থাকতে চাই না। অন্তরটা ছুঁয়ে দেখতে হলে অন্তঃপুর ঠিক রাখতে হয়। এ যেমন পেট, পেট শূন্য তো সব শূন্য। আমি নিজে লিখতে পারি না, কিন্তু সবার লেখাই পড়ি। বঙ্কিম, শরৎ, রবীন্দ্রনাথ, হাব হাতের মতো। আমার এক বন্ধুর কবিতার শিরোনাম ছিল মন শূন্য জানে না। শূন্যতার কি চমৎকার উপমা নয় কি? তুমি বললে গণিত পড়ো, কাঠখোট্টা, কিন্তু তোমার ভেতরটা সরস, তোমার চোখের মতো। থাক, আর চোখ লাগিও না। গণিত আর রসবোধে কিন্তু কোনো বিরোধ নেই। ছন্দ তো গণিতেরই এক বিনম্র প্রকাশ, তাই শুনেছি। সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখেই, এখনো কোনো ইউরোপীয় রসঙ্গের সাক্ষাৎ ঘটেনি কপালে। নড়ে শেষে দাঁড়ান সেই কোণে, আর তার সে অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটে সাতটি মোড় হলো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়।